সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন সায়ম স্নিগ্ধ দাসের কাহিনী কাল বৈশাখী। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে ছিল সাদা 7 সিটারটা। তৃণা এক প্রকার জোর করেই বাবার হাত থেকে লাগেজ নিয়ে ধীরে ধীরে এগোতে লাগল। ভার মুক্ত হয়ে মৃন্ময়বাবু দ্রুত পদে এগিয়ে গেলেন ড্রাইভারের সঙ্গে কথা বলতে। প্রায় 7 বছর পরে দেশে ফিরলেন মৃন্ময়। ফ্রান্সের একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক হিস্ট্রির প্রফেসর তিনি। প্রায় 2 দশক হতে চলল পার্মানেন্টলি দেশের বাইরে সেটেলড, কিন্তু তাও সমুদ্রগড়ের মাটি এখনো টানে তাকে। কিছুতেই বিদেশি আদব কায়দা ভাষা কোনোটাকেই আপন করতে পারলেন না। মন পড়ে থাকে শৈশবের পৈতৃক ভিটে, কিন্তু কাজের চাপে মেয়ে জন্মানোর পর থেকে মাত্র 2 বার আসা হয়েছে এতদিনে। অবশ্য আর একটা কারণও আছে। গাড়ির জানলার দিকে মাথা এলিয়ে আনমনে বাইরের দিকে দেখছিল তৃণা। কলকাতার জবরজং সরগরম রাস্তাঘাট ধরে ছুটে চলেছে গাড়ি। কি ধুলো ধোঁয়ার ভ্যাবসা গরম বাইরে, তাই বাধ্য হয়েছে এসি চালাতে। ভারতবর্ষে এর আগে মাত্র একবারই এসেছে তৃণা। মাত্র 3-4 বছর বয়স ছিল তার। একে তো অত কম বয়স, তার উপর প্রায় 12-13 বছর আগেকার কথা। বলা বাহুল্য তখনকার কোনো স্মৃতি বহাল থাকার কথা নয়। তবে কিনা এ তো আর কর্পূর নয় যে উবে যাবে। এগুলো মানুষের স্মৃতি। মনের কোন অলিগলিতে যে তার অবাধ অথচ অবগুণ্ঠিত বিচরণ, আর কখন যে সে স্বমহিমায় কি রূপে আত্মপ্রকাশ করবে তা অনুমানের অতীত। একটা ব্যাপার খুব অদ্ভুত লাগত তৃণার। মা যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত একদিনের জন্য সমুদ্রগড়ের ব্যাপারে একটাও কথা বলতে চায়নি। শুধু তাই নয়, যতবার বাবা বলেছে দেশে ঘুরতে আসার কথা, ততবারই মা প্রচণ্ড রিয়্যাক্ট করেছে। বছর 7 আগে ওর ঠাকুরদা মারা যাওয়ার খবর আসে। সেবার অবশ্য মৃন্ময় একদমই জোর করেননি, আর নীলিমাও নিজে থেকে আসতে চাননি। কারণটা তৃণা জানে না, সাহসও পায়নি কোনোদিন জিজ্ঞেস করার। তারপর তো মা ব্রেন স্ট্রোকে চলেই গেল বছর 2 আগে ওকে একা করে দিয়ে। তৃণার চোখের কোণ সজল হয়ে আসে। ও জানে যে মা বেঁচে থাকলে কখনোই ওকে ভারতে আসতে দিত না। মাঝে মাঝে ওর খুব কৌতূহল হয়, কারণটা কি? ওরা যখন সপরিবারে প্রথম এসেছিল তখন কি এমন কিছু ঘটেছিল যেটা, অবশ্য এখন আর সেটা মনে থাকার কথা নয়। বলা হয় যে মানুষের 3 বছর বয়স অবধি সমস্ত স্মৃতি খুব তাড়াতাড়ি ফিকে হয়ে যায়। শুধু একটাই জিনিস মনে পড়ে তৃণা, প্রচণ্ড ঝড় আর বাজের শব্দ, একটা আর্তনাদ, আর কিছু মানুষের একত্রিত শোরগোল। ব্যাস, আর কিছু না। তৃণা, এই তৃণা, ওঠ মা, এসে গেছি। ধর্মর করে উঠল তৃণা। সন্ধে নেমে গেছে। ভ্যাবসা গরমটা কেটে একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে। তৃণা আস্তে আস্তে গাড়ি থেকে নামল। বাবার হাতে হাতে লাগেজ নামাতে নামাতে এতক্ষণে ওর চোখ পড়ল পেল্লায় বাড়িটার দিকে। ও একটু থমকে গেল। পশ্চিমের ব্যস্ত শহর জীবনে অভ্যস্ত তৃণার বাংলার মফস্বলে এতটা জায়গা নিয়ে এমন পেল্লায় বাড়ি দেখে একটু চমক লাগলো বইকি। বাড়িটা 2 তলা, 3 তলায় শুধু ছাদ। সন্ধ্যের আবছা আলো আধারিতে বাড়িটাকে মনে হয় প্রাচীন অনুদ্ঘাটিত মূর্তিমান এক রহস্য। মানু, মানু, এসেছিস বাবা? তুই এলি? এতদিন পর মনে পড়লো, এতদিন পর
মনে পড়লো বাবা, বাবা। বলতে বলতে এক অশীতিপর বৃদ্ধা বাড়ির সামনের দরজা দিয়ে বেরিয়ে এলেন। তারপর বাবাকে জড়িয়ে ধরে ঝরঝরিয়ে কেঁদে ফেললেন। ইনি যে ওর ঠাকুমা নমিতা দেবী তা তৃণার বুঝতে বাকি রইল না। বাবার ইশারায় পায়ে হাত দিয়ে প্রণাম করল। ওরে বাবা, ওরে বাবা, আমার দিদি ভাই, কত বড় হয়ে গেছিস, ভাগ্যিস তুই এলি। আমি কবে আছি কবে নেই, আমার দিদি ভাই। এমন অভূতপূর্ব পরিস্থিতিতে পড়ে একটু অদ্ভুত লাগলেও সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে তৃণাকে জড়িয়ে ধরে ঠাকুমা। বাড়ির বিশ্বস্ত দারোয়ান তথা কেয়ারটেকার বিমল ততক্ষণে এগিয়ে এসেছে। আরে বিমল দাদা, ও কতদিন পর দেখছি সব তোমাদের। ভালো আছো তো? শরীর কেমন আছে তোমার? এই চলে যাচ্ছে গো ছোট বাবু, তোমায় যে আবার দেখতে পাবো তা তো ভাবিনি। সজল নেত্রে বলেন বার্ধক্যের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা ভদ্রলোক। অমন কেন বলছো? স্নেহাদ্র আলিঙ্গন করে ধমকের সুরে বলেন মৃন্ময়বাবু। সমুদ্রগড়ের নাম করা হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন মনীষ সাহা। এই অঞ্চলের রীতিমতো গণ্যমান্য ব্যক্তি ছিলেন তিনি। তারপর রাজনীতিতেও নেমেছিলেন, সফলও হয়েছিলেন। পিতৃদত্ত একতলা বাড়িটাকে মডিফাই করে এই বিশাল বাড়িখানা দাঁড় করিয়েছিলেন। ছোট ছেলে মৃন্ময় বরাবরই পড়াশোনায় তুখোড়। দুঃখের কারণ হয়ে দাঁড়ালো বড় ছেলে চিন্ময়। বাড়ির বড় ছেলে কিনা শেষ অবধি পাগল হয়ে গেল। সে কোন ছোটবেলায় সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল গড়িয়ে, চোট পেয়েছিল মাথায়। তারপর থেকেই দেখা দেয় মাথার সমস্যা। সেরকম গুরুত্ব দেননি মনীষবাবু। সেটাই হলো কাল। কি থেকে যে কি হয়ে গেল, চিন্ময় পড়াশোনাই শেষ করতে পারল না। কি এক রোগে ধরল, একেবারে বদ্ধ উন্মাদ হয়ে গেল। মৃন্ময় চেষ্টা করেছিল তাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর, কিন্তু যা হয়, বাবা মা প্রচন্ড রক্ষণশীল। ছেলে পাগল হয়ে গেছে এ কথা বিশ্বশুদ্ধ লোক জানবে কি আর কি নাকি। তাই মৃন্ময়ের সদিচ্ছার ইতি ঘটেছিল ওখানে। বছর 7 আগে যখন মৃন্ময় শেষবার এসেছিল নিজের বাড়িতে, সেবার ফ্রান্সে ফিরে গিয়ে তিনি খবর পেয়েছিলেন আরও একটি মৃত্যুর। চিন্ময় নাকি সুইসাইড করেছিল বাবা মারা যাওয়ার 5 দিনের মাথায়। ব্যাস, ওখানে একটা দুর্বিষহ জীবনগাথার পরিসমাপ্তি। তারপর থেকে বাড়ির সদস্য বলতে নমিতা দেবী, দারোয়ান বিমল আর দিনরাতের পরিচারিকা আশা। বাড়ির ভেতরে পা রাখতেই সজোরে একটা ধাক্কা খেল তৃণা। ওর স্মৃতির পর্দায় একটা কিছু বিভৎস জাম্পস্কেয়ারের মতো এক ঝলক ভেসে উঠেই তৎক্ষণাৎ মিলিয়ে গেল। বাড়ির সামনে ছোটখাটো বাগান, তারপর 2-3 ধাপ উঠে টানা বারান্দা। ঠিক মাঝ বরাবর উঠে গেছে সিঁড়ি, আর এদিকে ওদিকে ছোট বড় 3-4টে ঘর আর রান্নাঘর। বাড়ির পেছন দিকে আরো ঘর আছে বোঝা যায়। একটা ছোট্ট হ্যালোজেন একাই কাঁধে দায়িত্ব তুলে নিয়েছে অন্ধকার দূরীকরণের। তৃণা কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে হাতড়ানোর চেষ্টা করতে থাকে যে ঠিক কি হলো ব্যাপারটা। দিদিমণি, উপরে আসে না ওর সঙ্গে। বিমলের ভাঙা গলার আওয়াজে সম্বিত ফেরে তৃণার। হ্যাঁ, চলো। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে উপরে উঠতে থাকে তৃণা। আচ্ছা বিমল কাকা, বলো দিদিমণি। আমি যখন সেই ছোটবেলায় এসেছিলাম তুমি তখন ছিলে? বিমলের গতি একটু কমে যায়, তারপর পেছন না ফিরেই বলে, দিদিমণি তো ভারী সুন্দর বাংলা বলে দেখি। হ্যাঁ, ওই আর কি। তৃণা বুঝল বিমল কাকা কথা ঘোরাচ্ছে।
ও আর ঘাঁটালো না। তা ভালো, তা ভালো। বিদেশ বিভূঁইয়ে থাকলেই কি মাতৃভাষা ভুলতে আছে? এই বাড়ির ইটের গাঁথুনির ফাঁক ফোকরে কত যে না বলা কথা, অভিব্যক্তি লুকিয়ে আছে, তার কোনো ইয়ত্তা নেই। সেই সব রহস্যের ইতিবৃত্ত কেউ যদি জেনে থাকতে পারে, তবে তা ওই ইটের শরীর ভেদ করে বেরিয়ে আসা বেয়াড়া বট অসত্যগুলো। তারা কথা বলতে জানে না বটে, তবে হাবে ভাবে বুঝিয়ে দেয় যে তারা অনেক কিছুরই খবর রাখে, কিন্তু বলতে চায় না। তবে একটা ব্যাপারে তৃণা নিশ্চিত, এমন কিছু একটা অবশ্যই ঘটেছিল গতবার, যা অন্তত সুখপ্রদ নয়। সারা সন্ধে গল্প গুজব চলল। এতদিন পর ছেলে আর নাতনিকে দেখতে পেয়ে স্বভাবতই নমিতা দেবী আপ্লুত। কথার ফাঁকে ফাঁকেই মাঝে মাঝে উঠে আসছিল নীলিমার কথা। তৃণার ভালো লাগছিল না এসব। বারবার চোখ চলে যাচ্ছিল নিজের অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে। অবশ্য যা বাজে টাওয়ার এখানে, সত্যি বলতে কি এখানে আসার ব্যাপারে ও এই বাড়িতে ঢোকার আগে অব্দি উদাসীন ছিল, কিন্তু হঠাৎই ওর মধ্যে কেমন একটা অশুভ কিছুর আশঙ্কা জন্ম নিয়েছে। এই তো এইমাত্র ফেসবুকে দেখল ইয়োহান ওর বান্ধবী ছুটিতে ফ্যামিলির সঙ্গে স্ক্যান্ডিনেভিয়া বেড়াতে গেছে, আর ওর অবস্থা দেখো, এই ধারে সমুদ্র গড়ে পড়ে আছে। নেহা তোর বাবার ইমোশনের কথা মাথায় রেখেই ও এসেছে, না হলে আসার মতো মানসিক অবস্থা বা ইচ্ছে কোনোটাই ওর ছিল না। রাত্রে বারান্দায় খেতে বসেছিল ওরা। আশা খাবার পরিবেশন করছিল। হঠাৎই সে বলল, যা গুমোট এঁটেছে দিদি, কালকে কাল বৈশাখী হবে দেখো। এটা কি জিনিস? ও মা, কাল বৈশাখী কি জিনিস জানিস না? ওই চৈত্র বৈশাখে বিকেলের দিকে হঠাৎ হঠাৎ প্রচন্ড ঝড় হয়, বৃষ্টি হয়, তারপর নিমেষেই সব ঠান্ডা হয়ে যায়। ঝড়? আহা, ও কি করে জানবে বলো তো? ওদেশে আমরা যে জায়গাটায় থাকি ঝড় ঝঞ্ঝা সেভাবে হয়ই না। সেটা কথা নয় বাবা, তুমি খুব ভালো করেই জানো আমার ব্রন্টোফোবিয়া আছে। সেটা আবার কি রে? ঝড় বাজ বিদ্যুৎ এইসবে ভয়। ও খুব প্যানিক করে, ভয় পায়। যদিও ওখানে খুব কমবারই ঝড় দেখেছে ও, কিন্তু ঝড়ে ভয় সে তো হবেই, সে তো হবেই। মনে হয় এই সেদিনের কথা। আহ মা! হঠাৎ প্রচন্ড জোরে ধমক দেন আপাত শান্ত স্বভাবের মৃন্ময় বাবু। তৃণা আর কথা বাড়ায় না, মুখ বুজে খেতে থাকে। সঠিক সময়ে সত্য উদ্ঘাটন ও করেই ছাড়বে। দোতলার একদম শেষ ঘরটা তৃণার জন্য বরাদ্দ। বাবা আর ঠাকুমা পাশের ঘরে ঘুমিয়ে পড়লেও অনেক রাত অবধি ল্যাপটপটা খুলে আরাম করে ঘরের পেছনের দিকে জানলাটার পাশে বিছানায় বসে ওর পছন্দের ওয়েব সিরিজের নতুন সিজনটা গোগ্রাসে গিলছিল। দেখতে দেখতে একটু ভয় লাগছিল বটে। ভৌতিক না হলেও বেশ অতিলৌকিক ব্যাপার স্যাপার আছে। স্নায়ুকে একটু বিশ্রাম দেওয়ার জন্য ভিডিওটা পজ করে একটু উঠে জানলার সামনে এসে দাঁড়ালো তৃণা। আর তখনই লম্বা গড়াদওয়ালা জানলা দিয়ে নিচের দিকে তাকাতেই বুকটা ছ্যাঁত করে উঠল ওর। চাঁদের আবছা আলোয় তৃণা দেখল উঠোনের ওপর দিয়ে স্যাঁত করে বারান্দার মধ্যে সেঁধিয়ে গেল কেউ। চেঁচিয়ে উঠতে গিয়েও নিজেকে সামলে নিল তৃণা। লোকটা বারান্দার মধ্যে মিলিয়ে যাওয়ার আগেই তৃণা কয়েক মুহূর্তের জন্য দেখতে পেল তার হাড় হিম করা আকর্ণ বিস্তৃত হাসি।
যেন লোকটা ইচ্ছে করেই তাকিয়েছিল ওর ঘরের জানলার দিকে, অপেক্ষা করছিল ওর জন্য। চাঁদের ম্রিয়মান আলোয় সেই হাসি যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। 2-3 সেকেন্ডের মধ্যে সমস্ত ঘটনাটা ঘটে গেল। প্রাথমিক ধাক্কা সামলে উঠে তৃণা দৌড়ে বারান্দায় বের হতে গেল বাবাকে ডাকার জন্য। চোট টোর নয় তো? বাবার মুখে এরকম অনেক গল্প ও শুনেছে, কিন্তু দরজা দিয়ে বেরোতে যেতেই হঠাৎ ওর ষষ্ঠেন্দ্রিয় ওকে সতর্ক করে দিল। বারান্দায় যদি লোকটা ঢুকে থাকে তবে সে এখন বাড়ির মধ্যেই আছে, আর তাই যদি হয় তাহলে আর কিছুক্ষণের মধ্যেই সে দোতলায় এসে পড়বে। নিজেকে নিরস্ত করে চট করে দরজায় ছিটকিনি তুলে দিল তৃণা। তারপর রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগল। আচ্ছা, ও ঠিক দেখল তো, নাকি মিছিমিছি ভয় পাচ্ছে? মন আগে থেকেই দুর্বল হয়ে থাকলে আর কার্যকারণের সমাপতন অনেক অদ্ভুত দৃশ্য আমাদের মস্তিষ্ক চোখের সামনে প্রজেক্ট করে, এটা তৃণা জানে। ফোনের স্ক্রিনে সময় দেখাচ্ছে 2টো। আস্তে আস্তে ল্যাপটপটা বন্ধ করে শুয়ে পড়ল তৃণা। ওর সমস্ত ইন্দ্রিয় এই মুহূর্তে প্রচণ্ড সজাগ, কোনো কিছুর প্রতীক্ষায়। ঘুম আসতে চাইল না, কিছুতেই যেন ওই কয়েক মুহূর্তকে ও মাথা থেকে মুছে ফেলতে পারছে না। ওই হাসিটা ওকে সমানে আতঙ্কিত করে চলেছে। পরের গোটা দিন এরকমই কাটল তৃণার। সকালে ঘুম ভাঙতে নিচে গিয়ে গত রাতের ব্যাপারটা একবার তদন্ত করে দেখল। বাড়ির সদর দরজা আর বারান্দার মাঝে একটা ছোট্ট উঠোন। উঠোনের বাঁদিকে একটা মাঝারি মাপের ঘর আর একটা ছোট্ট স্টোর রুম, দুটোই বাইরে থেকে ছিটকানি দেওয়া। বাড়ির আরো 2-একটা ঘর আছে বটে একতলায়, তার মধ্যে একটা দাদুর ডিসপেন্সারি, কিন্তু সেগুলো তালা বন্ধ। কোনো অস্বাভাবিকতা চোখে পড়ল না তৃণার। স্রেফ হ্যালিউসিনেশন ভেবে ও ব্যাপারটাকে উড়িয়ে দিল। ইনফ্যাক্ট কালকের ভয়টা সকালের কাঠফাটা রোদে একেবারেই উবে গেছে। এ বাড়িতে এসে থেকে একমাত্র বিমল কাকাকেই পছন্দ হয়েছে ওর। তবে তিনি সারাদিন ব্যস্ত থাকেন, দেখা সাক্ষাৎ বড় একটা হয় না। দুপুরের দিকে ভাবলো একটু নিচে গিয়ে কথা বলবে বিমল কাকার সঙ্গে, কিন্তু সিঁড়ির কাছে যেতেই ও শুনতে পেল ঠাকুমা কোনো কারণে বেশ ক্রুদ্ধ কণ্ঠে বকাবকি করছেন বিমলকে। তৃণার যেতে ইচ্ছা করল না, হয়তো ওকে দেখলে একটু অপ্রস্তুত বোধ করতে পারে। দুপুরে একটু বেশি খেয়ে ফেলেছিল তৃণা। খাবে নাই বা কেন? এমন বিচিত্র বাঙালি খাবার কি চাইলেই আর ওদেশে মিলবে? তবে এই চব্যচস্য খাওয়ার পর এতক্ষণে তৃণার মনে হচ্ছে যে আশাটা একেবারে বিফলে যায়নি। বিছানায় গা এলিয়ে শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছিল তৃণা। একে খাওয়া বেশি হয়ে গেছে, তার উপর চিড়বিড়ানি গরম, নেহাত পুরনো বাড়ির মোটা দেওয়াল তাই বাঁচোয়া, তাও ফ্যানের হাওয়া যেন আগুনের হলকা। সাউন্ড স্লিপ হচ্ছিল না। বিকেলের দিকে আধো ঘুমে আধো জাগরণে কানে এলো বাবা আর ঠাকুমার কিছু কথা। থাক না মা, মেয়েকে আর ডেকো না, আমরাই মাসির সাথে দেখা করে আসি। আহা, মেয়েটা এতদিন পর এলো, সবিতা একবার চোখের দেখাও দেখবে না? কি দরকার, এসব নিয়ে ওর কোনো আবেগ টাবেগ নেই, আর বিমলদা তো রয়েছেই। তৃণার যাওয়ার ইচ্ছে একদমই নেই, তাই মটকা মেরে পড়ে রইল ঘুমের ভান করে। তারপর আবার কখন ঘুমিয়ে পড়েছে কে জানে। এর পরের বার ঘুম ভাঙল একটা ঠান্ডা হাওয়ার ঝাপটায়। প্রথমে চোখ খুলে বুঝে উঠতে কিছুটা সময় লাগলো ওর,
কিছু একটা পরিবর্তন হয়েছে কি? তড়িঘড়ি বিছানায় উঠে বসল তৃণা। চট করে পেছনের জানলার দিকে তাকিয়ে সভয় দেখল জানলার বাইরে কালো মেঘের জাজিম বিছিয়ে গেছে। সেই আস্তরণ প্রতি মুহূর্তে আরো ঘন হচ্ছে। অল্প অল্প ঠান্ডা হাওয়া যে আসন্ন মহাপ্রলয়ের প্রস্তুতি তা বলাই বাহুল্য। তৃণার বুকে হাতুড়ি পিটতে শুরু করেছে। এ ওকে কোন নরকে এনে ফেললো বাবা? বাবা! জেদি গলায় চিৎকার করলো একবার, না কোনো সাড়া নেই। পেন্ডুলাম ঘড়িতে সময় দেখাচ্ছে 5:30। তৃণা আস্তে আস্তে বিছানা থেকে নামতে যাবে, ঠিক তখনই পেছনের উঠোনে ঝাঁকড়া আম গাছটা মাতালের মতো দুলে উঠল প্রচণ্ড। কাল বৈশাখী। তৃণার চোখে মুখে আতঙ্ক ফুটে ওঠে। চোখ ফেটে যেন জল আসছে ওর। বেড়ে গিয়েছে হৃদস্পন্দন। হঠাৎ যেন প্রকৃতি তুমুল গর্জন করে জানলার গড়াদের ফাঁক দিয়ে ঢুকে সব ছত্রভঙ্গ করে দিল। বিমল কাকা! তৃণা চেঁচিয়ে উঠল আতঙ্কে। না, এই ঘরে আর এক মুহূর্তও নয়। এক দৌড়ে ও বেরিয়ে এলো বারান্দায়। ততক্ষণে 10 দিক ক্ষেপে উঠেছে। ক্রুদ্ধ স্বরে গজরাচ্ছে আকাশ। মাঝে মাঝে অগ্নিবরণ নাগনাগিনী উল্লাসে ছুটে চলেছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ঝড়ের গতিবেগ আরো বাড়তে শুরু হলো জানলা দরজার আছাড়ি বিছাড়ি। এক মুহূর্তে কতটা নেমে গেছে তাপমাত্রা। যত সময় যাচ্ছে ঘনিয়ে আসছে অন্ধকার। তৃণা বারান্দার একটা থামের আড়ালে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছিল। তারপর হঠাৎ এক দৌড়ে ঘরের ভেতর গিয়ে জ্বালিয়ে দিল আলোর সুইচ। চলল না তো? তবে কি পাওয়ার কাট? গা শিরশির করে উঠল ওর। মা বলতো বিপদ কখনো একা আসে না। কি করবে এবারও? কি করবে? বিমল কাকা! না, আবারও সাড়া নেই। এক দৌড়ে বাইরে চলে যাবে, কিন্তু সেখানে তো আরো ভয়। খোলা জায়গায় হয়তো ওর প্যানিক অ্যাটাক হয়ে যাবে। আবার এও মনে হচ্ছে এই বাড়ির মধ্যে থাকলে এই কালান্তক ঝড় পিষে মেরে ফেলবে চারদিক থেকে। হঠাৎ বাইরের উন্মত্ত তাণ্ডবের শব্দ ছাপিয়ে একটা কিছুতে ধাক্কা দেওয়ার প্রবল শব্দ কানে এলো। মুহুর্মুহু সেই শব্দে বাড়িটা কেঁপে উঠতে লাগল। তৃণা বুঝল আজ এই পৃথিবীর সব অভিশাপ ওর ওপর আছড়ে পড়বে। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল কাল রাতে এক ঝলক দেখা সেই ভয়ানক মুখাবয়ব। শেষবারের মতো সর্বশক্তি এক করে তৃণা চেঁচিয়ে উঠল। বিমল কাকা! সঙ্গে সঙ্গেই নিচ থেকে একটা মরণান্তিক চিৎকার ভেসে এলো। প্রায় একই সঙ্গে ঝড়ের শব্দ ছাপিয়ে একটা জান্তব গর্জনে আরেকবার কেঁপে উঠল গোটা বাড়িটা। তৃণার হৃৎপিণ্ড কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। এই নরকে আর এক মুহূর্ত থাকলেও মারা পড়বে। বৃষ্টিতে প্রায় ভেসে যাওয়া বারান্দা দিয়ে পিছল খেতে খেতে দৌড়াতে দৌড়াতে ও যখন ঠিক সিঁড়ির কাছে পৌঁছালো, বাইরে থেকে আসা অবশিষ্ট আবছা আলোয় এক ভয়ানক দৃশ্য আবারও স্তব্ধ করে দিল ওর স্পন্দন। একতলা থেকে সিঁড়ি বেয়ে একটা ভয়ঙ্কর মূর্তি উঠে আসছে। তৃণা এখনো অবধি তার পেছনটা দেখতে পাচ্ছে কেবল। চাতালে উঠেই সে এই দিকে ফিরে যখন শেষ কয়েকটা সিঁড়ি ভাঙবে, তখন তৃণার মুখোমুখি হবে। এ কি মানুষ না জন্তু? শরীরের দুপাশ থেকে 2 হাত ঝুলিয়ে ঈষৎ কুঁজো হয়ে হিংস্র সাপদের মতো যেন শিকারের খোঁজে উঠে আসছে। তৃণা মুখ দিয়ে টু শব্দ বের করল না। পা টিপে টিপে দ্রুত একটা ঘরে ঢুকে দরজার শিকল তুলে দিল।
চাপা একটা গর্জন সিঁড়ি হয়ে এতক্ষণে বারান্দায় উঠে এসেছে। ঘরের পেছনের দিকে যে জানলাটা, তার সামনে একটা ছোট টেবিল। সেই টেবিলের তলায় গুটিসুটি মেরে শ্বাস বন্ধ করে বসে রইল তৃণা। আস্তে আস্তে সব মনে পড়ছে ওর। এমনই একটা ঝড়ের পিকে এই চাপা গর্জন তোর খুব চেনা। কোথা থেকে যেন ভেসে এলো মায়ের চিৎকার, যা বহুদিন ধরে এই বাড়ির আনাচে কানাচে সযত্নে রক্ষিত ছিল। চাপা গর্জনটা ঘরের দরজার সামনে এসে থামল। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর আচমকা ঘা পড়তে লাগলো দরজায়। তৃণা দৌড়ে গিয়ে চেপে ধরল দরজাটা, চিৎকার করে উঠল, Help somebody! Help! কিন্তু কাল বৈশাখীর প্রলয় নৃত্য দ্রবীভূত করে ফেলল ওর কাতর চিৎকার। বেশিক্ষণ না, আরো 4-5টা ঘা পড়তেই ভেঙে গেল মরচে পড়া শিকলের দুর্বল আগল। তৃণা ছিটকে পড়ল মেঝেতে, মাথাটা ঠুকে গেল টেবিলের পায়ায়। আর ঠিক তখনই আরো একবার ঝলসে উঠল বিদ্যুৎ। সেই আলো ওর সম্মুখে যে ভয়াবহ দৃশ্য উন্মোচিত করল, তা ওকে আমৃত্যু তাড়া করে বেড়াবে। মৃত্যুদূতের চেহারা বুঝি এমনই বিভৎস হয়। সেই মূর্তির বর্ণনা ভাষায় প্রকাশ করা যায় না। সভয়ে তৃণা দেখল কাল রাতের সেই বুক কাঁপানো আকর্ণ বিস্তৃত হাসি। মুখমণ্ডলের কোনো অস্তিত্ব নেই, বলা যায় একটা লোমশ গোলাকৃতি কিছু ধড়ের ওপর বসানো। লোমশ অনাবৃত শরীর, আর জায়গায় জায়গায় ক্ষতবিক্ষত কিছু অংশ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। মর্গ থেকে উঠে আসা মৃতদেহ যেন এক অতিকায় আদিম বিভীষিকা। মানুষ নয়, বিবর্তনের ইতিহাসের কোনো মিসিং লিঙ্ক। তৃণা বুঝতে পারল এই পৃথিবীতে ওর কয়েক পলক আয়ু আর। হঠাৎ সেই মূর্তি এক বিজাতীয় চিৎকার করে ধেয়ে এলো ওর দিকে। বজ্রমুষ্টিতে ওর গলা চেপে ধরে শূন্যে তুলে দিল এক ঝটকায়। তৃণা শুধু দেখতে পাচ্ছে হিংস্র জ্বলন্ত দুটো চোখ কি একটা খুঁজে বেড়াচ্ছে ওর মুখে। তৃণার চোখ ঠিকরে বেরিয়ে আসছে। তার মধ্যেও শুনতে পেল সেই বিভীষিকা বিড়বিড় করে বলছে, আবার ঝড় উঠেছে, আবার ঝড় উঠেছে, আজ তো সবাই শেষ হবে। ওই তো মরে গেছে সব, তো স্বীকার করতে চায় না। আমি আজ সবাইকে নিয়ে যাব, সবাইকে নিয়ে যাব। তৃণা এতক্ষণ ডান হাতটা পেছনে নিয়ে গিয়ে হাত রাখছিল টেবিলের ওপর। সময় শেষ হয়ে আসছে, এই জন্তুটা ওকে শেষ করে দেবে। তৃণা এবার সর্বশক্তি প্রয়োগ করে কোমরের পেছন থেকে সবেগে ডান হাতটা ঘুরিয়ে এনে চালিয়ে দিল লোকটার গলা লক্ষ্য করে। একটা মর্মান্তিক চিৎকার করে সে প্রায় ছুঁড়ে ফেলে দিল তৃণাকে। তৃণার হাতের কাঁচিটা তার গলায় বিঁধে গিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটে আসছে। তৃণা মেঝেতে পড়ে আছে প্রায় অসাড় দেহে। এক টানা চিৎকার, জানলা দরজার উন্মত্ত বিলাপ,
আর সিঁড়িতে কিছু সম্মিলিত পদশব্দ। চেতনার অতলে তলিয়ে যেতে থাকে ত্রিনা। ত্রিনা, ত্রিনা, আয় আয় ত্রিনা। অনেক দূর থেকে, যেন শতাব্দীর ওপার থেকে ভেসে আসছে এই ডাক। এই কণ্ঠস্বর অতি পরিচিত। মা ডাকছে। এই ট্রিনা, ট্রিনা, ওঠ মা, ওঠ। ধরফড়িয়ে বিছানায় উঠে বসলো ত্রিনা। জোরে জোরে শ্বাস ফেলছে ও। বাবা দাঁড়িয়ে আছে সামনে। কোথায় আছে ও? ঘরে একটা হ্যারিকেন জ্বলছে। চোখ একটু সয়ে আসতে যেই ওর ঘরের মেঝেতে চোখ পড়ল, আবার একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো ওর গলা দিয়ে। ঘরের মেঝে সেই বিভৎস শরীরটা দুমড়ে মুচড়ে পড়ে আছে। ওটা ওটা আমাকে খুন করে ফেলবে বাবা। ইটস গোয়িং টু কিল অল অফ আস। হাঁপাতে হাঁপাতে বাবার বুকে মাথা গুঁজে সেদিকে না তাকিয়েই অঙ্গুলি নির্দেশ করে বলে চলল ত্রিনা। ও আর কিছু করতে পারবে না। হঠাৎ একটা স্তিমিত, প্রায় রুদ্ধ হয়ে আসা কণ্ঠস্বর কানে পৌঁছতে ও থেমে যায়। আস্তে আস্তে মুখ তুলে তাকায় ঘরের মধ্যে। ঝড় থেমে গেছে, বাইরের আলো নিভে গেছে। হ্যারিকেনের আলোয় দেখতে পেল ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে রয়েছে ঠাকুমা, আশা আর বিমল কাকা। আরো একজন অপরিচিত লোক ওর মাথার কাছে দাঁড়িয়ে। মানে? আমতা আমতা করে জিজ্ঞেস করল ত্রিনা। এবার ওই অপরিচিত ভদ্রলোক মুখ খুললেন। মানে তার ভবলীলা পাকাপাকিভাবে সাঙ্গ হয়েছে। এ কে? দাদা। ধরা গলায় বললেন মৃন্ময়বাবু। এসব কি বলছে বাবা? জেঠু? তা কি করে সম্ভব? দেখো ত্রিনা, তোমার বাড়ির লোক মনে হয় না কথা বলার অবস্থায় আছেন, অতএব আমি বরং যা বলার সংক্ষেপে বলি। ওসব কথা না দিদি, আর নয়। আপনাদের ভুলেই আজকের দিনটা দেখতে হলো এই বাচ্চা মেয়েটাকে। বিরক্ত স্বরে কথাগুলো ছুঁড়ে দিয়ে এবার ত্রিনার দিকে ফেরেন নমিতা দেবীর চিকিৎসক ঋত্বিক পাল। ত্রিনা, তোমার জেঠু এক বিরল মানসিক রোগের শিকার ছিলেন। মেডিকেল সায়েন্সে এর নাম কোটেড সিনড্রোম। এই ডিলিউশনে, মানে এই অবান্তর কল্পনার জগতে থাকা মানুষেরা মনে করে যে তারা মৃত, অথচ তারা হেঁটে চলে বেড়াতে পারে। অর্থাৎ সম্পূর্ণ মৃত্যু এখনো তাদের হয়নি। শুধু তাই নয়, তারা এও মনে করে আশেপাশে যারা ঘুরে ফিরে বেড়াচ্ছে তারাও কেউ জীবিত নয়, অথচ তারা কেউ স্বীকার করতে চাইছে না যে তারা অনেক আগেই মারা গেছে। বছরের পর বছর এই রোগীরা এই ভ্রমের জগতে বিচরণ করে আর তার আশেপাশের মানুষকেও প্রভাবিত করতে চায়। এবার ঠিক কী কারণে তোমার জেঠু এই রোগে আক্রান্ত হয়েছিলেন সেটা বলা মুশকিল। বহুদিন অবসাদে ভুগে হতে পারে, কোনো শখ হতে পারে, কিন্তু বিশেষ কিছু পরিস্থিতিতে এই ধরনের রোগী মনে করে যে একটা মহাপ্রলয় বা সামথিং লাইক দ্যাট ঘটে পৃথিবী ধ্বংস হতে চলেছে এবং সে নিজে নরকের দূত, সবাইকে নিয়ে যাবে মৃত্যুর দেশে। তোমার জেঠুর ক্ষেত্রে এই ট্রিগারটা ছিল প্রবল ঝড় বৃষ্টি বা বজ্রপাত। সাধারণত এই ধরনের রোগীরা অন্য সময় শান্ত থাকলেও এই বিশেষ বিশেষ পরিস্থিতিতে সাংঘাতিক হয়ে ওঠে। ডাক্তারবাবু এই অবধি বলে থামলেন। ত্রিনা ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। তিনি আবার শুরু করলেন। 7 বছর আগে যখন তোমার দাদু মারা গেলেন, তারপর থেকে তোমার জেঠু পিছনের উঠোনের ওই ঘরটায় গৃহবন্দী অবস্থায় আছেন। তার মারা যাওয়ার খবর সারা পৃথিবী জেনে গিয়েছিল। একমাত্র আমি আর তোমার বাড়ির লোকই জানতাম আসল ঘটনাটা কি। যদি খুব ভুল না হই, তোমার ঠাকুরদা যেদিন মারা গিয়েছিলেন সেদিন সারা সন্ধে ভয়ঙ্কর পাঁচ পড়েছিল। সেদিনও তোমার জেঠু খেপে ওঠেন। অশক্ত শরীরে যখন মনীশবাবু সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন, চিন্ময়ের অপ্রত্যাশিত আক্রমণে উনি টাল সামলাতে পারেননি।
পা পিছলে পড়ে গিয়ে মাথাটা ঠুকে যায় বারান্দার দেওয়ালে। ঘরময় অপার স্তব্ধতা। এবার মুখ খোলেন মৃন্ময়। কি করতাম ডাক্তারবাবু? দাদার অস্তিত্ব পৃথিবী থেকে মুছে ফেলা ছাড়া কি আর কোনো উপায় ছিল? আপনি বলুন। তাই তো দাদাকে ঘরবন্দি করে ফেলা হলো। অদ্ভুতভাবে দাদা কোনো আপত্তিও করেনি। বাবার মৃত্যুর জন্য এতটাই অপরাধ বোধে ভুগত যে এটাকে বিধান বলে মেনে নিয়েছিল। শুধু কি বাবা, প্রথম যখন মেয়েকে নিয়ে এ বাড়ি এলাম তখনও এমনই এক কালবৈশাখীর সন্ধ্যায় খেপে উঠেছিল দাদা। সেদিন হয়তো আমার স্ত্রীর শেষ দিন ছিল পৃথিবীতে, যদি ঠিক সময় বিমলদা চলে না আসতো। এতক্ষণে তৃণা তার এত বছরের প্রশ্নের উত্তর পেল। মা কেন আসতে চাইতো না তাও পরিষ্কার হলো। হঠাৎ ওর চোখ পড়ল বিমল কাকার দিকে। ঘরের এক কোণে মাথায় হাত চাপা দিয়ে উবু হয়ে বসে আছে। রক্ত পড়ছে সেখান থেকে। তৃণার সঙ্গে চোখাচোখি হতেই প্রায় কেঁদে উঠে বলল, দিদিমণি, বাইরে একটা কাজে গিয়েছিলাম বিকেলে। ফেরার সময় তোমার চিৎকার শুনে আমি দৌড়ে উপরে আসতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই দেখি উঠানের ঘরের দরজা ভেঙে বড়বাবু জমদূতের মতো ছুটে আসছে। আমায় ধাক্কা দিয়ে ফেলে দিল মাটিতে। আমার মাথা ঠুকে গেল দেওয়ালে। আমার আর জ্ঞান ছিল না গো। কাল রাতে বোধহয় জেঠুর ঘরের ছিটকিনিটা বাইরে থেকে লাগাতে তুমি ভুলে গেছিলে, তাই না? বিমল উত্তর দেয় না। এতক্ষণে তৃণা কিছুটা স্বাভাবিক হয়েছে। আস্তে আস্তে খাট থেকে নিচে নামল। হ্যারিকেনের আলো অন্ধকারময় ইতিহাসের রেকর্ড রাখছে। ঠাকুমা শূন্য দৃষ্টিতে ঘরের দেওয়ালে চেয়ে আছেন, বাকরুদ্ধ হয়ে। নতুন করে ছেলের মৃত্যুতে আর কি শোকাহত হবেন? ছেলে তো সেই কিশোর বয়সেই মরে গেছে। একটু ঝুঁকে পড়ে তৃণা মৃতদেহটার দিকে দেখল। এখন ওর মনে হচ্ছে না এই চেহারা কোনো মানুষের হতে পারে। এখনো উপলব্ধি করতে পারেনি অজ্ঞানতাবশত একটা খুন করে ফেলেছে আজ। আসলে ও বুঝে উঠতে পারছে না এই মুহূর্তটাও স্বপ্নে দেখেছে নাকি বাস্তবে। কি জানেন দিদি, ভুলটা আপনাদেরই। শরীরের অসুখ হলে আপনারা মাথায় সাপ বেঁধে ডাক্তারের কাছে দৌড়ন, অথচ মনের অসুখে ঢাক ঢাক গুড়গুড়। বারবার 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 আমি আর মৃন্ময় চেয়েছি যে চিন্ময়ের চিকিৎসা হোক, কিন্তু আপনাদের একগুঁয়েমির জন্য এই বাচ্চা মেয়েটার সারাটা জীবন নষ্ট হয়ে গেল। কবে আবারও শান্তিতে ঘুমোতে পারবে কেউ জানে না। পুলিশি ঝামেলা মিটলে দয়া করে ওর রেগুলার কাউন্সেলিং করিও মৃন্ময়। আরেকটা জীবন যেন নষ্ট না হয়। চলি। মাঝে মাঝে এমন কিছু ঝড় ওঠার প্রয়োজন যা আমাদের এনে দাঁড় করায় বাস্তবের মুখোমুখি। লোকলজ্জার ভয়ে আমরা যখন বিজ্ঞানকে অস্বীকার করি, তখন প্রকৃতি আমাদের জীবনে এনে ফেলে এক কালবৈশাখী।